প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বিজ্ঞান বই আলোচনা করব অধ্যায় 9 জৈব অণু। এই অধ্যায় থেকে আমরা শিখতে পারবো জৈব অণু কী, প্রধান জৈব অণু, কার্বোহাইড্রেট, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, লিপিড এবং জৈব অণুর সঙ্গে পারস্পরিক সম্পর্ক। পৃথিবীর সৃষ্টি থেকে আমরা জানি উদ্ভিদ এবং প্রাণী সহাবস্থানে রয়েছে। তখন আমাদের অবশ্যই প্রশ্ন জাগে যে এই যে উদ্ভিদ এবং প্রাণী কি একই জিনিস দিয়ে তৈরি, নাকি উদ্ভিদ এবং প্রাণীর উৎপত্তিগত কোনো পার্থক্য রয়েছে? কারণ মানুষ সবজি খেতে পারে অথচ ঘাস খেতে পারে না। আবার গরুর প্রধান খাবার হচ্ছে ঘাস, অথচ মানুষ এবং গরু উভয় প্রাণী। তার মানে কি উদ্ভিদ ও প্রাণীর নিশ্চয়ই গুণগত কিছু পার্থক্য রয়েছে। সাধারণত যেসব অণু নিয়ে গঠিত সেগুলোকে আমরা জৈব অণু বলে থাকি। আসো আমরা মূল আলোচনা চলে যাই। আমাদের এখনকার আলোচনা বিষয় হচ্ছে জৈব অণু। জৈব অণুর মধ্যে যত সজীব কোষ দেখতে পাবে এগুলো অসংখ্য অণু নিয়ে গঠিত রয়েছে। এই অসংখ্য অণুর মধ্যে কিছু অণু ছোট, কিছু অণু বড়, অর্থাৎ এই অণুগুলো একত্রে জৈব অণু বলে পরিচিত। আর জৈব অণুর মধ্যে 25টিকে মৌলিক অণু হিসেবে গঠিত যে রয়েছে, তার মধ্যে 6টি হচ্ছে মৌলিক পদার্থ জৈব অণু, সাধারণ উপাদান হিসেবে বিবেচনা। এগুলোর মধ্যে যেমন হচ্ছে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস ও সালফার। এই পুরো 6টিকে একবারে আমরা এর প্রথম অক্ষরটাকে নিয়ে বলতে পারি সিনোপস, অর্থাৎ সিনপস। এই সিনপসের 6টি পরমাণুর ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরমাণু হচ্ছে তোমার কার্বন। আর এ কারণে বলা হয়ে থাকে পৃথিবীতে জীবনের ভিত্তি হচ্ছে। আর এই যে জীবদেহ, কার্বোহাইড্রেট, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, লিপিড নামে 4 ধরনের জৈব রাসায়নিক পদার্থ নিয়ে গঠিত হয়েছে। তবে এদের মধ্যে প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড দুটি জৈব রাসায়নিক পদার্থ ছাড়া সজীব বস্তু তৈরি হয় না। তাহলে আমরা ধারণা করে বলতে পারি সৃষ্টির সময় থেকেই এই দুটি উপাদান রয়েছে, আর সেগুলো সংযুক্ত হয়ে প্রথম কোষটি তৈরি হয়েছিল। বিজ্ঞানীরা সাধারণত ধারণা করেছে যে বিভিন্ন সময়ে বজ্রপাত, ঘন ঘন ঘূর্ণিঝড় বা বৈদ্যুতিক ঝড়, শক্তিশালী সৌরবিকিরণের এসব রাসায়নিক বিক্রিয়ার ফলে পৃথিবীতে এই ধরনের জৈব অণুর সৃষ্টি হয়েছে। যে এই জৈব অণুগুলো তৈরি হয়েছে 1953 সালে বিজ্ঞানী স্ট্যানলি মিলার এবং হ্যারল্ড উরে পরীক্ষাগারে একটা আদিম কৃত্রিম রূপ তৈরি করেছিলেন। সেখানে পুরোপুরি আবদ্ধ একটি সৃষ্টির প্রাচীন উপাদান, পৃথিবীতে যেসব উপাদান ছিল অর্থাৎ পানি, মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন মিশ্রণকে উনি ক্রমাগত পরিচালনা করেছিলেন। তখন সেই সময়কার বজ্রপাত অনুকরণে সেখানে বৈদ্যুতিক ডিসচার্জ করা হয়েছিল। 1 সপ্তাহ পর সেখানে সেই পরীক্ষাগারে আবার অ্যামিনো অ্যাসিড নামক জৈব অণুকে সংশ্লেষিত হতে দেখেন। অর্থাৎ তারা প্রমাণ করেন যে প্রাকৃতিক পরিবেশে অজৈব অণু থেকে জৈব অণু তৈরি করা। আর জীবদেহের মূল উপাদানই হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, লিপিড। যে জৈব রাসায়নিক পদ্ধতিতে তৈরি করা হয় তাদেরকেই কোষের জীবজ পলিমার বলা হয়। তাহলে পলিমার বলা হচ্ছে কি যে মূল 4টি উপাদান রয়েছে, সেই 4টি উপাদান দিয়ে যেটা তৈরি করা হচ্ছে সেটাকেই জীবজ পলিমার বলা হয়। যেমন কার্বোহাইড্রেট সরল সুগারের, প্রোটিন অ্যামিনো অ্যাসিডের, নিউক্লিক অ্যাসিড মনোনিউক্লিওটাইডের এবং লিপিড ফ্যাটি অ্যাসিডের এর জীবজ পলিমার। এখন আসো কার্বোহাইড্রেট বা শর্করা। তাহলে কার্বোহাইড্রেট বা শর্করা কী? কার্বোহাইড্রেট এক ধরনের প্রাকৃতিক যৌগ ও যা প্রধানত কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন মৌলনে গঠিত হয়। কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণু 1:2, 2:1 থেকে। অর্থাৎ উদ্ভিদের সবুজ অংশ যখন সালোক সংগ্রহ প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় কার্বন ডাই অক্সাইড ও পানি থেকে কার্বোহাইড্রেট তৈরি করে। আমাদের প্রতিদিনের যে খাবারের একটা বড় অংশ আমরা কিন্তু শর্করা বা কার্বোহাইড্রেট খাবার খাই। আর আমাদের শরীরের পুষ্টির সঙ্গে সম্পর্কিত মূল 7টি পুষ্টি উপাদানের মধ্যে পানি, কার্বোহাইড্রেট, ফাইবার, ফ্যাট, প্রোটিন, ভিটামিন এবং মিনারেলস একটি হলো কার্বোহাইড্রেট বা শর্করা। শর্করা হচ্ছে আমাদের শরীরে প্রয়োজনীয় শক্তিটা সরবরাহ করে এবং অতিরিক্ত পরিমাণে উপস্থিত থাকলে যদি শরীরে এই শর্করাটা অতিরিক্ত পরিমাণে জমা থাকে তাহলে শরীরে ফ্যাট বা চর্বি জমিয়ে রাখে। আর শরীরের শর্করা ভাঙানোর পর নানা রকম ক্ষুদ্র ক্ষুদ্র সুগার অণুতে বিভক্ত পর্যায়ক্রমে সেটাকে ক্ষুদ্র অংশে এসে পৌঁছলে শরীরের নানা স্থানে শোষিত হতে থাকে।
যেমন কয়েকভাবে কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস করা যায়। এর মধ্যে হচ্ছে কার্বোহাইড্রেট এক ধরনের হচ্ছে স্বাদে মিষ্ট থাকবে, দানাদার, আর এটি পানিতে দ্রবণীয়, যেমন সুগার নামে পরিচিত। আবার হচ্ছে গ্লুকোজ সুগারের একটা উদাহরণ, যেমন অন্যটি হচ্ছে স্টার্চ, যেমন যেটি মিষ্ট নয়, অদানাদার এবং পানিতে অদ্রবণীয়। একটি হচ্ছে গ্লুকোজ যেটা তোমার পানিতে দ্রবণীয়, আর অন্যটি হচ্ছে স্টার্চ যেটা মিষ্ট নয় অথচ অদানাদার এবং পানিতে অদ্রবণীয়। যেমন এগুলো আমরা পেতে পারি সাধারণত চাল, ময়দা, আলু ইত্যাদিতে প্রচুর পরিমাণে স্টার্চ রয়েছে। আবার এদিকে দেখো কার্বোহাইড্রেটের আণবিক গঠন, আণবিক ওজন আর রাসায়নিক ধর্মের করা যায়। এদের ভিতরে সবচেয়ে ক্ষুদ্র সরলতম এককের নাম হচ্ছে মনোস্যাকারাইড। আর এটা অন্যান্য জটিল কার্বোহাইড্রেট দিয়ে তৈরি করে গাঠনিক একক হিসেবে কাজ করে। এদের সাধারণ সংকেতকে CN, H2N, ON। এদের অণুতে কার্বন পরমাণুর সংখ্যা 5টি হলে তাকে পেন্টোজ সুগার বলে। এখন আসো, কার্বোহাইড্রেট আসলে শরীরবৃত্তীয় ভূমিকা কী ধরনের ভূমিকা পালন করে। কার্বোহাইড্রেট শরীরের শক্তি সরবরাহের প্রধান উৎস। খাদ্য হিসেবে আমরা কার্বোহাইড্রেট গ্রহণ করলে সেটি ভেঙে গ্লুকোজ রূপান্তরিত হয় এবং বেশিরভাগ কোষ শক্তির জন্য এই গ্লুকোজ ব্যবহার করে থাকে, অথবা ভবিষ্যতে ব্যবহারের জন্য যকৃৎ তার পেশিতে গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত। পরে দেখো কার্বোহাইড্রেট থেকে পাওয়া যায় গ্লুকোজ। মস্তিষ্ক কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একমাত্র শক্তি সরবরাহকারী হিসেবে কাজ করে। আর কার্বোহাইড্রেট শরীরের পেশিতে শক্তি সরবরাহ করে থাকবে গ্লাইকোজেন, আর হৃদপেশির শক্তির অন্যতম প্রধান উৎস হচ্ছে। তাছাড়া আরেকটি তোমরা দেখতে পাবে হচ্ছে প্রোটিনকে যেন তার নির্ধারিত গুরুত্বপূর্ণ চর্বিত কাজ থেকে বিরত থেকে শক্তিতে রূপান্তর হতে না হয়, কার্বোহাইড্রেট তার নিশ্চয়